আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি। আপনারা জানেন গতকাল বাংলাদেশ হাই ভোল্টেজ ম্যাচে বাংলাদেশ 2-1 গোলে হেরে পয়েন্ট টেবিলের এবং আশার জায়গায় হুঁচট খেয়েছে বলা যায়। সম্ভাবনা ক্ষীণ হচ্ছে। একটা সময় মনে হয়েছিল ভারত বাংলাদেশ ফেভারিট, সিঙ্গাপুর এবং হংকং মনে হচ্ছে যে তারা তৃতীয় চতুর্থ দল হিসাবে থাকবে এই গ্রুপে। কিন্তু ফুটবল যে হংকংকে ভারত 4-0 গোলে আগে মোকাবেলায়, সেই হংকং এর কাছে 1-0 গোলে হেরেছে শুধু মান সম্মান বাঁচিয়েছে ভারত। কিরকম? তাদের আক্রমণ করার চেয়ে রক্ষণ ভাগ সামলানোই ছিল তাদের বড় ভূমিকা। তারা, একটা কথা আছে না, ছেড়ে দে মা কেঁদে বাঁচি। তো সেই অবস্থা ভারতের, যেখানে 100-150 কোটি জনসংখ্যার ভারত সুনীল ছেত্রীকে এনেছে। ভারত বাংলাদেশের একদিকে, বিশেষ করে সাব কন্টিনেন্টে যে সমস্যাটা বেশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফিনিশারের অভাব। বেশ কিছুদিন ধরে আপনি দেখেন হংকং এবং সিঙ্গাপুর তারা ফিনিশারের সমস্যায় ভুগে নেই। তাদের তরুণ একটা দল, তারা অনেক ফুটবলে যে উন্নত করেছে, তাদের কাঠামো যে অনেক উন্নত, তার প্রমাণ হংকং এবং সিঙ্গাপুর। হামজা দেওয়ান চৌধুরী, সমিত সোম, তাদের মতন প্লেয়ার সিঙ্গাপুর হংকং দুই দলেও নেই, তারপরেও তারা ভালো করছে। আর আরেকটা জিনিস, আমাদের দর্শকরা কিন্তু তাদের প্রত্যাশার চেয়েও বেশি চাপে ছিল বাংলাদেশ। যদিও খেলা শুরু থেকে অন্যরকম মনে হয়েছিল, বাংলাদেশ আক্রমণ করেছে, বাংলাদেশ ভালো ফুটবল কিন্তু উপহার দিয়েছে এবং শেষ পর্যন্ত বাংলাদেশে মিতুল মারমার এবং কোচের বিরুদ্ধে সবাই কথা বলছে। কোচ, তার ফরমেশন এবং তার যে সিস্টেমে প্রতিপক্ষ দলের শক্তি, তারপর অন্য সব বিষয়ের উপরে অ্যানালাইসিস করে যে দলটাকে মাঠে খেলাবে, সেই জায়গায় আমার মনে হচ্ছে যে কোচের এখানে অনেক দায়ী থাকবে। দ্বিতীয়ত হচ্ছে জামাল ভুঁইয়া কেন মাঠে গতকাল খেলে নাই, তাকে রাখে নাই। আরেকটা কথা হচ্ছে, শুরুতে আপনারা যারা খেলাটা দেখে থাকবেন তারা অবশ্যই একমত হবেন, বাংলাদেশ একটু মানে ধাক্কাধাক্কি যেটাকে বলা হয়, একটু অন্যরকম খেলা, অগোছালো খেলা ছিল। তখনই আমার কাছে মনে হচ্ছিল যে একটু কিরকম। আর সবার প্রত্যাশা সিঙ্গাপুরকে 3-0, 2-0 ম্যাচ একতরফা, বাংলাদেশ অনেক ভালো। একটা জিনিস ভাই, যারা খেলাকে ভালোবাসেন, বাংলাদেশকে ভালোবাসতে পারেন, একটা দল হুট করে যে দলের কাঠামো বর্তমান সময়ে এশিয়ান বাছাই পর্বে বাংলাদেশে ফুটবল যেটা কাঠামো ছিল, মনে হচ্ছে নেপালের চেয়েও, ভুটানের চেয়েও আমাদের ফুটবলের করাপশনটা বেশি ছিল। মানে ফুটবল উন্নয়নে তাদের ভূমিকা ছিল না। খেলোয়াড়দের আমরা বলতে পারি, আপনি দেখেন কালকে হামজা দেওয়ান চৌধুরী কিন্তু মাঠে তিনি নেতা হিসাবে ছিল। কিরকম? এই সিঙ্গাপুর তারা টাইম, মানে সময় নষ্ট করছিল এক। দ্বিতীয়ত হচ্ছে তাদের প্লেয়ারদের পরিবর্তনের সময় মনে হচ্ছে তারা সময় ক্ষেপণ করার জন্য কে উঠবে কে নামবে, নামবো কিনা, এই যে এই টাইমটা হামজা দেওয়ান চৌধুরী কিন্তু কথা বলেছে। তো অনেক বিষয় কিন্তু হামজা দেওয়ান চৌধুরী চাপে ছিল। এরপর দেখেন আমরা কিন্তু শেষ মিনিট, বাঁশি বাজার আগ পর্যন্ত আমরা কিন্তু আক্রমণে ছিল বাংলাদেশ।
তো এখন কথা বলতে পারেন ভারত সেই জায়গায় তারা রক্ষণ সামলানো, বাংলাদেশ ভারতের একই সমস্যা, তাদের আক্রমণভাগের খেলোয়াড় নেই, 9 নাম্বার যেটাকে বলা হয়, সেই 9 নাম্বারের অভাব বোধ করছে। তো সামিত সোম, হামজা দেওয়ান চৌধুরী, কিউবা মিচেল আসবে, আমাদের ফাহমিদুলও তার নজর কেড়েছে। কিন্তু ফুটবল একটা অনেক সময় সিঙ্গাপুর বাংলাদেশি একই মানের বোঝা গেছে। বাংলাদেশ যদিও খারাপ করেছে, হেরেছে, কিন্তু মানটা এতটা এখনো বোঝা যাচ্ছে না। কিউবা মিচেল আরো যদি শুনলাম হামজা দেওয়ান চৌধুরীর ফ্রেন্ড আছেন কি হাকিম, জায়ান হাকিম, এরপরে আমরা আরো শুনছি জিদান মিয়া, আরো জাপানে জার্মানে এই ধরনের প্লেয়ার কিন্তু আমাদের এখানে আসবে। তারপর আমাদের যারা লোকাল ওরাও ভালো প্রস্তুতি নিচ্ছে। একটা মানে এত দ্রুত আশা করা যায় না। ভালোবাসতে পারি ফুটবল, আমাদের চাই আমরা ফুটবল জিতুক, এটা আমরা চাইতে পারি, কিন্তু আমাদের চাওয়াটা যেন যদি আমরা বেশি চাই তাহলে হতাশ হব। যদি মনে হয় যে আমরা ধাপে ধাপে আমাদের উন্নতি প্রয়োজন আছে, উন্নতি হবে, নিয়মিত কিন্তু ধাপে ধাপে এগোতে হয়। সেই জায়গা থেকে বাংলাদেশ এবং ভারত দুই দলই পরাজিত হয়েছে, বাংলাদেশ নিজের মাটিতে, ভারত মাটিতে। তো সেই জায়গায় আমার যে এখন যে অবস্থা, বাংলাদেশ হেরে গেছে, বাংলাদেশের এখন চেষ্টা করতে হবে সিঙ্গাপুরের মাটিতে তা আমাদের কিউবা মিচেল, এরপরে যদি আর কোনো প্লেয়ার অথবা আমাদের নতুন কোনো কৌশল এবং ওই দিন যদি ভালো খেলে আমরা রিকভারি করতে পারি, এখনো সুযোগ আছে, হতাশা হওয়ার কিছুই নেই। তারপর হংকংকে যদি আমরা পরাজিত করতে পারি, হংকং এবং সিঙ্গাপুর কিন্তু তারা ড্র করেছে, তো আমরা এই দুই দলের মধ্যে এক দলের বিরুদ্ধে আমরা জিততে হবে। তারপর ভারতকে আসতেছি, এখনো মানে বাংলাদেশের প্লাস পয়েন্ট হচ্ছে আমরা তাদেরকে হারানোর জন্য অনেক চেষ্টা করেছি, আমাদের কিন্তু আরেকটা রেফরি কিন্তু আমাদের বিপক্ষে সে রায়টা দিয়েছে, এটা একটা পেনাল্টি আমরা পেয়ে যেতাম, এটা এটা ছিল এটার। এরপরে রেফরি অনেক বিষয়গুলো আমাদের বিপক্ষে গেছে। আরেকটা জিনিস হচ্ছে টার্নিং পয়েন্ট এটা বলা যায়, তারেক আজিজ 2বার ইনজুরি ছিল, মানে তারেক আজিজকে রাখার একটা কৌশল, তারেক আজিজ টিমের দায়, টিমের জন্য হোক সে খেলেছে, কিন্তু তাকে আমরা এক পর্যায়ে তাকে নিয়ে আসা হয়েছিল, ওই অবস্থায় তারেক আজিজকে খেলানোটাও ছিল আমার মনে হয় তারেক আজিজের ব্যতীত আরেকজন খেললে আমরা দ্বিতীয়ার্ধের প্রথম গোলটা আমরা হজম কিন্তু নাও করতে পারতাম। এরপরে এই আমাদের মিতুল মার্মা, তিনি একটা গোল তার দায়ী, 80% দায়ী সে। কেন বলতে পারেন, সে যেভাবে এই গোলবার ছেড়ে চলে আসছেন, যেটা নিশ্চিত হয়ে এই জায়গাটা না করতে পারে, এখানেই কিন্তু দক্ষ গোলকিপারের একটা। তারপরে তার ভাই মারা গেছেন, তার এটাও একটা ব্যাপার থাকে। এরপরে আমরা কিন্তু যে দর্শক মাঠে, আমরা যে ধরনের খেলা আমরা এমনি জানি দর্শক হয় মাঠে, আমরা ফুটবল ভালোবাসে, কিন্তু এই ধরনের দর্শকের এইরকম স্নায়ুচাপ বাংলাদেশের ফুটবল ফুটবল দলগুলো, বাংলাদেশ ফুটবলাররা পায় নাই। দ্বিতীয়ত হচ্ছে কোচের যে রাকিবের প্রতি তার একটা আলাদা, রাকিব কিন্তু সমীর কয়েকটি সিস্টেম, সমীর যতক্ষণে ছিল মাঠে, তার যে ক্যালেবি যেটাকে বলা হয়, তার যে স্কিলফুল একজন ফুটবলার, তার প্রমাণ সে কিন্তু কয়েকটা পাস, যদি নাম্বার 9 থাকতো তাহলে আমরা 2 থেকে 3টা গোল আমরা দিতে পারতাম, তখন দলের মোমেন্টাম আমরা পক্ষে আসতো। যেহেতু প্রথমার্ধের শেষে আমরা গোলটি হজম করি, সেই কারণে আমাদের মোরাল, আমাদের যে আত্মবিশ্বাসের জায়গাটা ছিল খুবই দুর্বল। সেই সুযোগটা শুরুতেই তারা আরেকটা আক্রমণ করে তারা বাংলাদেশকে একবারে ব্যাকফুটে ফেলে দেয়, বাংলাদেশকে একদম যেটাকে বলা হয় আত্মবিশ্বাস লেস করে দেয় পুরো টিমটাকে। মানে আপনারা দেখেন প্লেয়ারদের
গোল হওয়ার পরে তাদের চেহারা দেখেন। কোচ কিন্তু বলেছে আমরা প্লেয়ারদের এভাবে ভেঙে পড়াটা নাকি তার একটু হতাশ, কিন্তু একটা লাখেরও ব্যাপার থাকে। সবকিছু মিলে বলা যায় বাংলাদেশ আমরা হেরেছি, পরাজিত হয়েছি, সেটাই একটু দুঃখ। না হয় আমরা ভালো খেলেছি, এই গ্রুপে খেলা জমে উঠেছে। এই গ্রুপটা এই ধরনের খেলায় বাংলাদেশ কিন্তু শিখবে। বাংলাদেশ এখানে হারাবার কিছু নেই। বাংলাদেশে অনেক কিছু ব্যাপার আছে, বাংলাদেশ দলটা গোছানোর ব্যাপার থাকে। তারপরে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে কাবরেরার বিষয়টা আমার কাছে একটু সন্দিহান, কারণ আমরা যে ধরনের যে মানে ফুটবলটা দেখতে চাই, প্লেয়ারদের আশা, তারপর আমরা গোছানোর ব্যাপারটা, এখানে কিছুটা টেকনিক্যালি কাবরেরা সাহেব উনি ভুল করছেন মনে হয়। এখানে তাকেও একটু গোছানো, সে অনেক বিষয় খেলার চেয়ে অন্যরকম ফোকাসটা দিচ্ছে কিনা। তারপরে তার আমরা ফুটবল যে তাবিদ আওয়াল সাহেব উনি আসছেন, ওনারা যেভাবে সাজাচ্ছেন, এখন আমার মনে হচ্ছে যে এই অবস্থায় যদি আমরা কোচ পরিবর্তন করি, এই ধরনের ভালো মানে যদি কোচ আমাদের হাতে থাকে, তাকে সে দায়িত্ব নিতে পারে। কাবরেরা কিন্তু তার কৌশল, তার যোগ্যতা কতটুকু, তার চেয়ে সে কিন্তু এ পর্যন্ত কিন্তু আন্তরিকতা দেখিয়েছেন। হামিদুলকে কিন্তু তিনি এনেছেন, তিনিও চাচ্ছে ভালো মানের ফুটবলার উঠে আসুক। থেকে চিন্তা করলে কাবরেরা সাহেব অনেক দেশকে, ফুটবলকে, সে দলটাকে ভালো চায়। তারপরেও আমার কাছে মনে হচ্ছে প্রশ্ন উঠেছে। আমি বলেছিলাম আগের ভিডিওতে যে যদি বাংলাদেশ হেরে যায় তো এই কাবরেরার উপরে আঙ্গুল যাবে এটা, এবং সে অনেকগুলোই অপশন দর্শক তারা দাবি উঠাচ্ছে যে কাবরেরাকে পরিবর্তনের জন্য। তো আমরা যেটাই করি, আমরা নিজেদের যে স্থান থেকে যতটুকু বলা প্রয়োজন ততটুকু বলা উচিত, আর বেশি বললে আর আমাদের বাস্তবতা বুঝতে হবে। বাস্তবতা না বুঝে, সময় না বুঝে যদি আমরা কথা বলি তাহলে আমরা বোকার পরিচয় দেব। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন সেই কামনা করে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।